নাট্য সংস্থা আয়োজিত থিয়েটার বাড়ি আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে যাকে পেয়েছি উনি হচ্ছেন উদয়পুর তথা ত্রিপুরা রাজ্যের বর্তমান প্রজন্মের এক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা শ্রদ্ধেয় শুভব্রত চক্রবর্তী মহোদয়কে ধন্যবাদ। চক্রবর্তী বাবু, আপনি আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। এর থেকেও বেশি যে প্রাণজিৎ দা, আপনি আমাকে সেই যোগ্য মনে করেছেন যে আমার দু চারটি কথা দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং অবশ্যই আমরা মুহুরী নাট্য সংস্থাকে অনেক 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 শুভেচ্ছা, এবং আমি জানি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর অপরচুনিটি আপনারা তুলে ধরছেন, এবং আপনাদের নাট্য সংস্থার শ্রীবৃদ্ধি আমি প্রতিনিয়ত কামনা করি। এবং অবশ্যই আপনার সঙ্গে যারা কাজ করছে, যারা নাট্য শিল্পীরা নতুন প্রজন্মের আসছে, তাদেরকে উৎসাহিত করছেন আপনি, সেই জন্য আপনাকে এবং আপনার দলকে অনেক 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 শুভেচ্ছা। ওনার সম্পর্কে যদি আমি বলি, উনি বর্তমান প্রজন্মে ত্রিপুরা রাজ্যে যারা কাজ করে যাচ্ছেন সগৌরবে ওনাদের মধ্যে একদম অন্যতম স্থানে আছেন। আমরা প্রথমে ওনার কাছ থেকে উনি কিভাবে নাটকে এসেছেন বা বর্তমানে উনি কি করছেন এই সম্পর্কে আমরা জানবো। শুভব্রতবাবু, আপনি যদি আপনার ব্যক্তি জীবন এবং নাটকে আসার প্রেক্ষাপট নিয়ে যদি কিছু বলেন। আমি ব্যক্তি জীবনে বলতে গেলে যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি নাটকটা ভালোবাসতাম। স্কুলের মধ্যে স্কুল ভিত্তিক নাটক হতো, তখন আমি দেখতাম। স্কুল ভিত্তিক নাটক প্রতিযোগিতা হতো, তখন এটা একটা উন্মাদনাই আলাদা ছিল। আপনি উন্মাদনাটা পরবর্তী প্রজন্ম কিভাবে বুঝবে তার একটা ছোট্ট উদাহরণ, 5 টাকার টিকিট 50 টাকাতে সেল হতো, তাও আবার হয়তোবা জানলার পাশ দিয়ে দাঁড়িয়ে দেখার জন্য। তো সেই সময়কাল থেকে আজকের দিনে যখন আমরা দর্শকের পেছনে ছুটছি যে দর্শক আসুক, সেই সময়কার কথা বলছি, যখন আমি জানলা দিয়ে দেখতাম স্কুলের মধ্যে রিহার্সাল চলছে, তখন নাটকে সেই পরিমাণ আমার আশা হয়নি। আমার বাবা নাটক ছিলেন, নাট্য ব্যক্তিত্ব করতেন, নাটক নিয়ে চর্চা করতেন, কিন্তু আমাকে কোনোদিন করেননি, যে অ্যাপ্রোচ করেননি, বা আমাকে কোনোদিন বাধ্য করেননি যে আপনি তোমার এটা করতে হবে। কিন্তু পরবর্তী সময়ের বলে না যে রক্ত কথা বলে, যে রক্তের টানে আমি হয়তোবা এই নাটকে এসেছি। তবে তার জন্য মূল যে দায়ী, যে আমাকে হাত ধরে নাটকে এনেছিল, আমার ছোট ভাই, আমার বন্ধু, আমার চিরসখা দেবানু ভট্টাচার্য। এখন বর্তমানে সে এই লোকে নেই, পরলোকে আছে। বিভিন্ন সময়ে জানি না কিভাবে সে উৎসাহিত করেছিল, এখন আর সে উৎসাহতে ভাটা পড়েছে, কারণ ও গত ডিসেম্বর মাসে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু পরবর্তী সময়ে এটা বলি যে যখন আমাকে নাটকে এনেছিল, তার পরবর্তী সময়ে আমরা অনেক নাটক করেছি, স্কুল ভিত্তিক নাটক করেছি, কলেজ ভিত্তিক নাটক করেছি। আমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি, তখন সে ইউনিভার্সিটিতে পড়তো, ইউনিভার্সিটিতে সে বিবিএ পড়তো, তখন আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তাম। তো সেখানেও আবার কলেজ ভিত্তিক নাটক করা। তাছাড়া আগরতলাতে একটা নাট্য সংস্থা, সেখানে গিয়ে কিছুদিন শেখা। ওনার নাম ছিল সুবোধ দে, কথা নাট্য সংস্থা। সেখানে বসে দেখেছি, অনেকদিন দেখে শেখা। তো আগে থেকে স্কুলের সময় দেখে নাটক শেখা, দেখে আমি শিখেছি বেশিরভাগ, কারণ কারোর সান্নিধ্যে এসে যে কিছু শেখা যায় তার বিশেষ সুযোগটা আমি পাইনি। এছাড়া তো নাট্য বিদ্যালয় আমাদের কাছে নেই। নাট্য বিদ্যালয়ের বিষয়টা বর্তমানে হয়তো বা নাট্য বিদ্যালয়ের যেটা ইয়েটা আছে, এসএন এর সুবিধাটা পাওয়া যাচ্ছে, ন্যাশনাল স্কুল অফ ড্রামার যে টিআইইউ এর সুবিধা পাওয়া যাচ্ছে। যারা চায় নাটক নিয়ে পড়তে চায়, ভবিষ্যৎ গড়তে চায়, তাদের জন্য ইউনিভার্সিটিতে বা ইগনুতে নাট্য নিয়ে চর্চা নিয়ে মাস্টার ডিগ্রি করারও সুযোগ রয়েছে। তখন আমাদেরকে কে বলতো? ব্যাপার হলো পথ থাকে, কিন্তু পথটাকে চিনিয়ে দেওয়ার লোকের অভাব। তো তখন আমরা হয়তো বা চিনিনি, তো বিভিন্ন জনের নাটক দেখে নাটকের বিষয়বস্তুগুলো অনুধাবন করে নাটকটাকে শেখা। তো পরবর্তী সময়ে আগরতলা থেকে আমি চলে আসি, সে আসেনি। তো তখন
আমি এসে তখন এখানে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত হই। অর্থাৎ পড়াশোনা শেষে হ্যাঁ, আপনি চলে আসলাম আবার উদয়পুরে এসে একটা ব্যাংকে চাকরি করি, একটা ইয়েতে গাড়ির কোম্পানিতে চাকরি করি। তখনও ওই যে নাটকটাকে সিরিয়াসলি নেব ভাবিনি কখনো। তো এরপরও আবার সেই দেবানুরা হাজিরি হলো আর কি, আবার সে ফিরে এলো, আবার সে আমাকে টেনে নিয়ে গেল, চলো এবার নাটক হবে আবার। সেই নিয়ে প্রথমবার উদয়পুরের মধ্যে অল ত্রিপুরা মেগা থিয়েটার ফেস্ট বলে আমরা একটা নাট্য উৎসব করি। এরই আগে আমরা আমাদের বিখ্যাত কয়েকজন নাট্য ব্যক্তিত্বদের নিয়ে একটা নাটক তোলা হয়েছিল, যা আমারই লেখা ছিল, নাম ছিল মুক্তধারা। সেখানে উদয়পুরের 70-এর এবং 80-র দশকে বা 90-এর কাছাকাছি দশকগুলিতে যে একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ছিলেন বা আছেন, এখনো আছেন, প্রতিভা দে ভট্টাচার্য, ওনাকে নিয়ে, এবং ত্রিপুরার একজন স্বনামধন্য শিল্পী এবং বাচিক শিল্পী এবং পরবর্তী সময়ে অবশ্যই নাট্যশিল্পীও বলবো, স্বপ্না দাশগুপ্তা আমার সঙ্গে অভিনয় এই নাটকে ওনারা মুখ্য ভূমিকা করেছিলেন, এবং একজন শিক্ষিকা ওনার এটার সঙ্গে যোগ দিয়েছিলেন। সনটা ছিল 2017-তে আমরা ওই ফেস্টিভ্যালে অংশগ্রহণ, মানে ফেস্টিভ্যালে দেখাবেন। হ্যাঁ, ফেস্টিভ্যালে দেখাবো। একদিনের একটা শো করেছিলাম। তার পাশাপাশি মেলাগড়ি আমার লেখা নাটক তখন কুঞ্জরাসের পালা চলছিল, সেই কুঞ্জরাসের পালা এবং এই মুক্তধারা দুটোকে একদিনে শো করি, এবং এটা গ্র্যান্ড সাকসেস পেয়েছিল। যে এমন হয়েছিল যে মানে টোটালি হাউসফুল ছিল আমাদের উদয়পুরে। মানে এটা 17-এর ঘটনা, এমন নয় যে একেবারে অনেক এনশিয়েন্ট টাইমের কোনো ঘটনা, 17-এর ঘটনা যে ফুল হয়েছিল। এটা বলতেই হবে যে ভালো নাটক এলে দর্শক আসবে। শুধু কম্পিটিশনকে কেন্দ্র করে অথবা একটা নাট্য উৎসবে আমার করে দিতে লাগবে, এই জন্য যে কতগুলি গাফিলতি করা নাটক নিয়ে যখন যায় আসে না, তখন আমাদের কিন্তু দর্শকরাও কিন্তু ডিসার্টেন হয়। 2 টাকা দিয়ে এসছে তো, আর টাকা না দিয়ে আসুক না, নিজের দেহটাকে নিয়ে এসছে তো। দর্শকরা কিন্তু বোকা নয়, দর্শকরা ভালোটা ভালো বুঝে, জানে যে কোনটা খারাপ। তারা অবশ্যই একটা প্যানেল থাকে যারা জাজমেন্টাল, যারা করে, যে অনুধাবন করে যে এই নাটকটাতে এখানে ভুল আছে, ওইখানে ভুল আছে। তো তখনকার সময় 2017 প্রচুর দর্শক। তো এরপরে নাটকটাকে আমার অংশ করি, লেখাজোখা শুরু হয়। আমার লেখা প্রথম 2টো নাটক দিয়ে শুরু হয়ে গেল আমার নাট্য। আপনার লেখার প্রথম 2টো নাটক হচ্ছে মুক্তধারা এবং কুঞ্জরাসের পালা নিয়ে যদি আমি আরো বলি, কুঞ্জরাসের পালা আমি যতটুকু জানি উত্তর পূর্ব ভারতে এনএসডিতে এই নাটকটা সিলেকশন হয়েছিল 2018-তে। এবং মজার ব্যাপার হলো, যেদিন সেটা শো হয়েছিল সেদিন আমার মেয়ের জন্ম হয়েছিল, তাও সেদিন ছিল 26শে জানুয়ারি। আমার মেয়েরও জন্ম 26শে জানুয়ারি। মানে কোইন্সিডেন্ট যে কুঞ্জরাসের পালা একটা গ্র্যান্ড সাকসেস ওই দিন পেলো, তার পাশাপাশি আমার মেয়েও এলো, এবং সেদিন একটা ভারতবর্ষের জন্য একটা কি বলবো, প্রজাতন্ত্র দিবসের দিনই জন্ম হলো। তো এটা একটা মজার ব্যাপার ছিল ওই দিন। মানে চারিদিকে শুধু আনন্দঘন একটা পরিবেশ তৈরি, মানে চারিদিকে আনন্দঘন পরিবেশ, আপনার পরিবারের মধ্যেও আনন্দঘন। একদম এটাই হয়েছিল। তো পরবর্তী সময়ে আমি এর পাশাপাশি আমি একটা উদয়পুরের বিখ্যাত স্কুল বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে জয়েন করি। তখন সম্ভবত 2015-তে জয়েন করি। ধীরে ধীরে চলছিল, তো সেটাকেও সিরিয়াসলি আমি কাজ করতে শুরু করি। তো এখনো আমি বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের একজন শিক্ষক, এবং তার পাশাপাশি নাটক নিয়ে অনেক কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, আপনাদের আশীর্বাদ, লিখে যাচ্ছি। কিন্তু কয়েকটা দিন হলো, কিছুদিনের জন্য একটু ডিপ্রেস আছি, এই জন্য হয়তো বা কিছু লেখা একটু স্তব্ধ আছে। রিসেন্টলি বিশ্বদেব স্মৃতি নাট্যোৎসব গেল, তো বিশ্বদেব স্মৃতি নাট্যোৎসব যখন যায়, যেটা আগরতলাতে হয়, সেই বিশ্বদেব স্মৃতি নাট্যোৎসবে আমার লেখা অন্তত 4 থেকে 5টা নাটক তো থাকতো। আগে একটা লিস্ট হয়ে যেত যে 4 জন বা 5 জনের একটা নাটক, মানে এতটা স্ক্রিপ্টে নাটক হবে। এবছর আমি বিশেষ একটা করিনি, অংশগ্রহণ করতে পারিনি, কারণ একটু ডিপ্রেস আছি, পরিবারকে নিয়ে একটু ডিপ্রেস আছি। বাবার শরীরটা ভালো না, দীর্ঘদিন ধরে খুব খারাপ পরিস্থিতি চলছে, সেখানে বাবার কিডনিগুলো নষ্ট হয়ে আছে। তো সেই কারণে সেখানে ডায়ালিসিসের খরচা চালাতেই আমার হিমশিম খেতে হয়। সে কারণে বলে না, যখন পেট যখন সামনে চলে আসে না, পেটটা
তখন মাথার কাজ তখন আর করে না। মাথা কাজ করে না। তো তখন ওই মাথাটা এখন কাজ করানোর জন্য কিছুদিনের জন্য একটু স্তব্ধ রেখেছি, সব ঠিকঠাক হবে, আবার নাটকে আমাকে আবার আপনারা দেখতে পারবেন এবং আশীর্বাদ রাখবেন। উনি কথাগুলোর মধ্যে আমি কিছু কথা যদি টেনে আনি, একটা বললেন আমাদের মাঝে এখন নেই, উদয়পুরের একজন অন্যতম নাট্যশিল্পী ছিলেন দেবানু ভট্টাচার্য, একদম দাপটে একজন অভিনেতা। আমরাও কাজ করেছি ওনার সঙ্গে, এখন আমাদের মাঝে নেই, কিন্তু নাটকটা চলবে। উদয়পুরের নাট্যযাত্রা যেহেতু আগে থেকে শুরু হচ্ছে, চলবেই। যেখানে থাকুক ভালো থাকুক, আমরা এটাই কামনা করছি। উনি বললেন ওনার পরিবারগত কিছু সমস্যা আছে, তারপরেও উনি নাটকটা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন হয়তোবা বন্ধ রেখেছেন, কিন্তু চলবে। এখন এতগুলোর মাঝেও আপনি অনেকগুলো নাটক লিখেছেন, আপনার লেখা এরকম কতগুলো নাটক যদি আমাদেরকে বলেন। লিখেছি, অনেক নাটক লিখেছি, এখনো গুনতে গেলে শখানেক নাটক তো হবেই। তো অর্থাৎ মুক্তধারা থেকে মুক্তধারা মুক্তধারা থেকে শুরু হয়ে শখানেক হয়ে গেছে। হ্যাঁ বলতে পারেন। তবু মুক্তধারার আগেও কিছু ছোটখাটো নাটক আমার হয়েছে, হয়নি এমন নয়, হয়েছে। এর আগেও কিছু নাটক, তবে সাকসেসফুল গ্র্যান্ড সাকসেস শুরু হয়েছিল এই কুঞ্জ রাসেরপালা এবং মুক্তধারা থেকে। তো এর আগে আমার ডাস্টবিন নাটক ছিল, ডাস্টবিন নাটকটা হয়েছিল। এরও আগে অনেকগুলো নাটক, যেমন জল সিঁদুর তো হলো, এরপরে এটাও মেলাঘর করেছে, জল সিঁদুর করেছে। শিরুই লিলি একটা প্রখ্যাত নাটক, এটা মণিপুরের একটা ফুলকে নিয়ে লেখা হয়েছিল, হ্যাঁ, যেটা মণিপুর এবং নাগাল্যান্ড এইসব অঞ্চলগুলিতে সাধারণত শিরুই উপত্যকাতে পাওয়া যায় একটা ফুল নিয়ে একটা কাল্পনিক গল্প লিখেছিলাম। ছোট বাচ্চাদের নিয়ে লেখা প্রচুর নাটক আছে, যেগুলি আমি লিস্ট করে আমি মানে কি বলবো, যদি বলতে শুরু করে অনেকগুলো আছে। গিলোটিন আছে, অনুভূতি আছে, ভারত ভাগ্য বিধাতা রিসেন্টলি হলো, সারে জাহা সে আচ্ছা আছে, এরপর শেষ বৃক্ষ আছে, দ্য লাস্ট ড্রপ অফ ওয়াটার আছে, এরপরে বড়দের নাটকের মধ্যে আবার ইয়ে আছে, উজান ভাটি আছে, এরপরে 3000 বছর আছে, এরপরে বনবিবির জহরানামা আছে। শুনতে শুনতে আমি মানে চিন্তাই করছি যে আপনি শুরু করেছেন নাটক লেখা মূলত বড়দের নাটক 2017 থেকে। 2000 না, এর আগে ছোটখাটো লিখেছি। 16-17 গ্র্যান্ড সাকসেস 17তে পেয়েছি, লেখা শুরু হয়ে গেছে। এতগুলো নাটক শুধু লিখে যাচ্ছেন, তাহলে বছরে কয়টা নাটক লেখেন আপনি? আমি বছরের হিসাবে লিখি না, সত্য কথা। একটা নাটক নিয়ে বসলে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ উঠি না। হ্যাঁ, খাওয়া দাওয়াও সেই করেই করি। কিন্তু আগে আমি লেখার পরে প্রথমে যাকে শোনাতাম সে এখন নেই আর কি, সেটা এখানে একটু আর কি দুঃখটা রয়ে গেল আর কি। তো এই জন্য হয়তো বা রিসেন্টলিও নাটক লেখার প্রচেষ্টা করছি, আবার আসবে, আবার ফর্মে চলে আসবো, টেনশন নেই। আর আপনার এই লেখা নাটকগুলোকে কোনো বইয়ের আকারে? না, এটা নিয়ে আরেকটা বিষয় হয়েছিল, যে সেও এক অসাধারণ ঘটনা। তো আমাদের একটা নাটক ছিল, আমার লেখা নাটক ছিল মানিসাতটা খুব দারুণ নাটক ছিল। সেটা ইয়েতে 2000 সম্ভবত 18-19 2 বছরই কন্টিনিউয়াসলি আমরা ইয়েতে যুব উৎসবে একবার স্টেট চ্যাম্পিয়ন হওয়ার পরে সেটা নিয়ে যাওয়া হয়নি। এরপর হ্যাঁ, নিয়ে নেয়নি, স্টেট থেকেই নেওয়া হয়নি, সম্ভবত ইলেকশন কিছু একটা ছিল, 18তে ইলেকশন ছিল সম্ভবত। তো 19-এ আবার হয়েছিল, সেই 19-এ আবার আমরা এটাতে চ্যাম্পিয়ন হয়েছি, এবং নর্থ ইস্টে এই নাটক নিয়ে আবার চ্যাম্পিয়ন হয়েছি। নাম মানিসাত। এটা মানে কোন সংস্থা থেকে করা হয়েছে? এটা সংস্থা বলতে আমরা তো তখন রিপ্রেজেন্ট করছিলাম, আমাদের ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করছিলাম। এর আগেও ডিস্ট্রিক্ট থেকে রিপ্রেজেন্ট করেছিলাম। 18 আমরা চ্যাম্পিয়ন হই, 19 আমরা চ্যাম্পিয়ন হই এবং নর্থ ইস্টার্ন চ্যাম্পিয়ন হই। তো ওই নাটকটা নিয়ে একটা ঘটনা হয়েছিল, যে আমরা সেই নাটকটা কলকাতাতে শো হবে। তো তখন আমি আর আমাদের উদয়পুরের একজন প্রখ্যাত নাট্যশিল্পী অভিজিৎ দাস, আমরা দুজন কলকাতাতে যাই। ইচ্ছে ছিল বোলপুর যাব, শান্তিনিকেতনে আমরা দোল যে উৎসবটা বা উৎসবটা হয়েছে সেটা আমরা দেখব। তো সেখান থেকে যাই,
সেখান থেকে ঘুরে আসার সময় হঠাৎ করে সে আমাকে প্রপোজ করলো যে দেখ, একটা প্রপোজাল দিই, ভালো প্রপোজাল, তুই তুই শোন, তোর এতগুলি লেখা, অন্তত 12টা নাটক ইয়ে কর, 6টা কর, 4টা কর। তখন সে বললো যে, আমি বললাম যে করা যায়, কিভাবে করা যায় বলতো। সে বললো যে চল এক জায়গাতে নিয়ে যাবো, বলে বোলপুর থেকে সোজা নিয়ে গেল গুয়াহাটি। গুয়াহাটিতে আমার কিন্তু বইয়ের কিন্তু কভার পেজ ততক্ষণে আমাদের ছাপানো হয়ে গেছে, আমি জানিও না। সে অলরেডি বলে ডিজাইন করে রাতারাতি পাঠিয়ে দিয়েছে, সেখানে আমার বইয়ের ডিজাইন প্রকাশনী বা পেজ ডিজাইনটা হয়ে গেছে। আমি গিয়ে দেখি কভার পেজ ডিজাইন হয়ে গেছে। এবার বলছে যে তোর আর একটাই কাজ, তুই একটু এগুলিকে ডিটিপি বা টাইপ করিয়ে আমাকে দেওয়ার ব্যবস্থা কর। তো আজও দেখছি দেওয়া হয়নি, আলসেমি বলা যায়। আর করবো একদিন, এই একটা মানসিকতা না। এটা আমরা যারা নাটকের সঙ্গে জড়িত আছি, যারা লেখালেখি করি, আমাদের মনে হয় এটা প্রয়োজন যে আমাদের কাজগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষিত করে রাখা। হ্যাঁ, রাখবো। রিসেন্টলি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে একটা বেঙ্গলি ডিপার্টমেন্টের একটা প্রজেক্টে বা স্টাডি সাবজেক্ট হিসেবে আমার একটা ইন্টারভিউ নিয়েছে। এটার মধ্যে একটা ছাপানো আমার পুরো নাটক, বিভিন্ন নাটক নিয়ে একটা ডকুমেন্টারি ছাপানো হয়েছে। এটা সাবমিট হয়েছে। যদিও ধন্যবাদ জানাবো যে সাজেস্ট করেছিলেন, আমার নাম সাজেস্ট করেছিলেন আগরতলার পার্থ মজুমদার স্যার। উনি বলেছিলেন যে আমার কাছে যোগাযোগ করতে। তো একটা ডকুমেন্টারি সাবমিট হয়েছে। তো ওখান থেকে আবার প্রপোজালও পেয়েছি। একজন বেঙ্গলি ডিপার্টমেন্টের একজন প্রফেসর বলেছেন যে আমাকে বই ছাপাতে সহযোগিতা করবেন। তো আমি সবকিছু গুছিয়ে নিই, একটু সমস্যাগুলি বলেইছি, সমস্যাগুলি গুছিয়ে নিলে অবশ্যই আপনাদের হাতে অবশ্যই পেয়ে যাবেন আমার লেখা কিছু মানে নগণ্য বইগুলো আর কি পেয়ে যাবেন আপনারা। এটা আমাদের জন্য, মানে আমাদের জন্য না, শুধু নাট্য যারা নাটক নিয়ে আমরা কাজ করছি তাদের জন্য একটা বড় পাওনা হবে। ওনার লেখা বিভিন্ন নাটকগুলো একটা বইয়ের মাধ্যমে আমরা পাবো। এখন আমরা জানবো, আপনি উদয়পুরে অনেকদিন যাবত নাটক নিয়ে কাজ করছেন। আপনার কোনো সংস্থা বা সংস্থাটা গঠনের পিছনে কিভাবে হয়েছে, কিভাবে গঠিত হয়েছে, এটা একটু বলেন। অ্যাকচুয়ালি এখানেও একই কথা রিপিট করতে হবে, কারণ আমাদের সংস্থা হলো মুক্ত প্রতিভা নাট্যাঙ্গন। আমি যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলে চাকরি করতেন আমাদের একজন প্রখ্যাত নাট্য গুরু প্রতিভা দেবভট্টাচার্য, আজও নাম নিয়েছি। প্রতিভা দেবভট্টাচার্য, ওনাকে দেখে আমি আরো অনেকটা ইন্সপায়ার হয়েছিলাম। এই জন্য ওনার নাম দিয়ে আমি আমার একটা সংস্থা খুলে, তা যদিও আমি বললে ভুল হবে, আমি এবং দেবান দুজনের হাত মিলিয়ে আইডিয়াটা আমি দিই, সে আমাকে হাত ধরে বললো যে চল হবে। তো হয়েছে মুক্ত প্রতিভা নাট্যাঙ্গন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমি একটু বলে রাখি, অর্থাৎ ওনার নাট্যগুরু প্রতিভা ম্যাডামের নাম দিয়ে মুক্ত প্রতিভা নাট্যাঙ্গন আপনারা করেছেন। এটা একজন গুরুর জন্য যেভাবে একটা মানে ওনার শিষ্য এভাবে করেছে, এটা একটা ভালো দিক। এবং শিষ্য হিসেবে গুরুর জন্য যতটুকু চেষ্টা করেছে, এটা আমরা সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এর জন্য আমাদের তরফ থেকে অবশ্যই আপনাদের কাছে সাধুবাদ থাকবে যে আপনারা আপনাদের গুরুকে সম্মান দেওয়ার জন্য আমরা এতটুকু আপনাদের নাট্য সংস্থার নাম ওনার নাম রেখেছেন। এখন তো এখনের দিনে একটা ঘটনা ঘটে, সেখানে দেখা যায় যে গুরুরা শিষ্যদেরকে ডেকে এনে শেখায়। তখন আমি কিন্তু জোরপূর্বক ওনাকে আমার গুরু বানিয়েছিলাম, মতো একলব্যের মতো। এবং উনি আমার থেকে তো একেবারে রুষ্ট, একদম প্রচন্ড রাগ। আমি কাউকে শেখাই না, আমি কোনোদিন ইয়ে করিনি, তুমি আমাকে গুরু বলে কেন মানছো। উনি আবার এসব ক্রেডিট নিতে পছন্দ করেন না, কোনোদিনই না। তো আমি জোরপূর্বক, না, আপনার চরণে আমি পড়ে থাকবো। তো বিশ্বাস করো, আমি ওনার মানে উনি একজন ইয়ে ছিলেন, গানের শিল্পী ছিলেন ওনার হাজবেন্ড। উনি যখন দেহত্যাগ করেন, তখন উনি আমাদের প্রতিভা ম্যাম আমাকে ওনার জীবনের যতগুলো নাটক করেছেন সবগুলো বই এখানে দেওয়া আছে। এখানে সবগুলো বই এখানে দিয়ে দিয়েছেন। বলছেন যে আমি হয়তো বা তোমাকে ফিজিক্যালি শেখাতে পারবো না, কিন্তু আমার ইতিহাসটা পড়ে নিও,
তো বুঝতে পারবে যে নাট্য ইতিহাস কিভাবে এসেছে আমাদের উদয়পুরে। তাহলে এর মাঝে আমি মাঝে মাঝে ওনাকে ডিস্টার্ব করছি। উনি বলছেন উনি একলব্যের মতো গিয়ে ওনার কাছে প্রতিভা ম্যাডামের কাছে গিয়েছেন, এবং আমার কাছে যেটা যেটা লেগেছে একলব্যের মতো গিয়েছেন, কিন্তু প্রতিভা ম্যাডাম ওনাকে অর্জুনের মতো শিখিয়েছে। না, অবশ্যই অবশ্যই শিখিয়েছে। আমি ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। আমি সত্যি পছন্দ করি দেখে শিখার মধ্যে অনেক 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 আছে, মানে যত বেশি আমরা দেখবো না তত বেশি আমাদের শেখার আগ্রহ বাড়বে। আমি হয়তো বা বিভিন্ন কারণে সব বারে বারে দৌড়ে গিয়ে সব নাটক দেখতে পারি না, কিন্তু যখনই সুযোগ পাই আমি নাটক দেখি। আর প্রত্যেকটা নাটকের ভেতরেই কোনো না কোনো নতুনত্ব অবশ্যই থাকে, যেটা আমাদেরকে ভাবায়, অবশ্যই আমাদেরকে ভাবাবে। এবং ভাবতে হলে দেখতে হবে, আর দেখতে পারলে তবেই তুমি শিখবে। অর্থাৎ বিভিন্ন নাট্য নির্দেশকের বিভিন্ন চিন্তাধারা। আমরা যখন একে অপরের নাটক দেখি তখন ওনাদের চিন্তাধারাগুলো আমরা আয়ত্ত করতে পারি। দেখতে হবে মানে। হ্যাঁ, অনেকে বলে যে কপি করছে। কপি নয়, অ্যাকচুয়ালি সে প্রয়োগ করার চেষ্টা করছে। অনেক সময় আমরা বলে দিই এটা তো ওই নাটকে দেখেছিলাম, ওইটা কপি করছে। কপি নয়, উনি এটাকে প্রয়োগ করার চেষ্টা করছে। অর্থাৎ আমি একই জিনিস প্রত্যেক বৎসরই কিন্তু ক্লাসের মধ্যে শেখাই, একই বই কিন্তু একটাই থাকে, যে 6 এর বই একটাই, কিন্তু এই বেসটা যখন শেষ হয়ে যায় পরের বেসকে কিন্তু আমি এটাই শিখাই, কিন্তু তার মধ্যেও কিন্তু অ্যান্সারের শিটটার মধ্যে কিন্তু আলাদা একটা অ্যান্সার থাকে, যার ভেতরে আমরা বাছাই করে নিই বেস্ট কে, রোল নাম্বার 1 বা গ্রেডের মধ্যে কে হাইয়েস্ট পেয়েছে। তাহলে ওই গ্রেডটা কি আগের গ্রেডের স্টুডেন্টটার মতন সেম? তাহলে দুজনকে কি আমি সেম করব? না, সেম করতে পারবো না তাদেরকে, কারণ আগের বছর যে পাস করে গেছে, যা লিখেছে না, সে ওই ছেলেটা কিন্তু তার থেকে একটু অন্যরকম লিখেছে। এই দুইটাকে কিন্তু কম্পেয়ার করলে হবে না, দুজনেই বেস্ট। ধারণ করার ক্ষমতা, হ্যাঁ, এবার আমি সে কিভাবে প্রয়োগ করব। আমি পাতাকে দেখে যদি সবুজ বলি, আরেকটা ছেলে যদি বলে আমি পাতাটাই হলুদ করে আঁকলাম, এতে আপনি ভুল বলতে পারবেন না তো, কারণ সেই পাতাটাই পেকে গেলে হলুদ কালার হয়, শুকিয়ে গেলে সেটা ব্রাউন কালার হয়। তাহলে এটাকে কি বলা যায়, যে একটা জিনিসকে অন্যভাবে চিন্তা করে দেখা, কিন্তু এখানে তো কপি বলতে কিছু নেই। সে কারণে অনেক সময় আমি দেখি যে নাটকের ভেতরে ওই বিষয়গুলি আসে, এগুলি না এলেই ভালো। দেখুন, নাটক দেখে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করো, আস্তে আস্তে ধীরে ধীরে নিজের চিন্তা ভাবনা প্রকাশিত হতে শুরু করবে। আমরা যতবার নতুনত্ব কিছু প্রয়োগ করব তত আমরা নিজেরাও সমৃদ্ধ হব। আর এছাড়া আপনার নাট্য কর্মশালা এর কতটুকু গুরুত্ব বলে আপনি মনে করেন? দেখুন, এখানে একটু বিতর্কিত কথা বলবো। নাট্য কর্মশালা আমি করাবো, কিন্তু নাট্য কর্মশালার মূল উদ্দেশ্যটাকে আমরা প্রথমে তৈরি করে নেব না, সেটা কিন্তু আমার কাছে বিশেষ একটা গ্রহণযোগ্যতা পায় না। যে আমি একটা কর্মশালা করাচ্ছি, দেখা গেল সরকার থেকে আমাকে সহযোগিতা করছে, বিভিন্ন জায়গাতে আমি এটা দেখি, এমন হয় না, এমন কেউ করে বলতে পারবে না, হলফ করে আমাকে বলতে পারবে না যে আমি একটা দেখলাম যে একটা নাট্য পেলো, যে কর্মশালা হবে, একটা ভালো একটা কর্মশালা হওয়ার কথা, বিভিন্ন জায়গার ছেলে মেয়েরা এসে একত্রিত হয়েছে, তারা জানেই না আলটিমেটলি তারা কি নিয়ে যাবে। আর কারণ এটার পেছনে কারণ হলো, যারা দিতে এসছে তারাও জানে না যে কি দেবে, কারণ আগে থেকে তো সিলেবাস তৈরি করা থাকে না। আমি আলটিমেটলি যে একটা প্রোডাকশন করে সেটাকে মাধ্যমে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবো, সেটা থাকে না। হয়তো বা সেটার পেছনে অর্থনৈতিক কারণও থাকতে পারে, কিন্তু সেই অর্থনৈতিক কারণটাকে প্রাধান্য দিতে গিয়ে আমি একটা পরবর্তী প্রজন্মকে ফাঁকি দিলাম না তো সেখানে। কিন্তু কর্মশালা খুব প্রয়োজন, নাট্য কর্মশালা খুব প্রয়োজন, এবং সেই সেটা যদি প্রযোজনা ভিত্তিক হয়। হ্যাঁ, এই তো আজকের দিনেও তো আগরতলাতে, আজকে আমি আমার ইন্টারভিউ যেদিন নিচ্ছেন সেই দিনই আগরতলাতে আজকে টিআই উইংস থেকে 2টো নাটক হচ্ছে, 2টো নাটক আজকে প্রদর্শনী হবে, কারণ তারা এই সামার ভ্যাকেশনের মধ্যে টিআই উইংস গিয়েছে, তা থেকে তারা 2টো প্রোডাকশন আজকে শো করছে। কি করে শো? অর্থাৎ যারা এখানে শিখতে এসেছে তারাও জানছে যে আমরা কতটুকু শিখেছি। হ্যাঁ, এটা উৎসাহ প্রদান করে। হ্যাঁ, এবং স্যার কি শিখিয়েছেন সেটাও দর্শক দেখলো বা সবাই দেখলো, যে স্যার কি করিয়েছেন। অর্থাৎ পরীক্ষাটা শুধু একজন কেন দেবে, উভয় দিতে লাগে। অবশ্যই এটাই আমাদের, যে আমি ওয়ার্কশপ করে চলে গেছি,
আমি প্রথম দিন এই জন এসে ওয়ার্কশপ করে চলে গেছে, দ্বিতীয় দিন এই জন এসে ওয়ার্কশপ চলে গেছে, ওই জন ওয়ার্কশপ করে চলে গেছে। তো স্যার তারা তো চলে গেলেন, তো পরীক্ষা কি ওরা দেবে? এখানে আমার মনে হয় একজনের উপরে দায়িত্ব নিয়ে প্রোডাকশন ভিত্তিক ওয়ার্কশপ করা দরকার, এবং এটা ভবিষ্যতে ভালো নতুন প্রজন্মকে তুলে আনবে, যেমনটা তুলে আনতো আগে যে স্কুল ভিত্তিক নাটকের কম্পিটিশনটা হতো সেটা। এবারও শুরু হচ্ছে আমাদের প্রত্যেক জেলা জেলায় বিশ্বদেব স্মৃতি হ্যাঁ, খুব ভালো উদ্যোগ এটাও এক বিশেষ কথা বলি, যদিও আমি মনে করি যে বিষয়গুলো সঠিকভাবে প্রেজেন্ট হয় না। অনেকদিন ধরে বিশ্বদেব স্মৃতি বন্ধ ছিল, সে নিয়ে বিশেষ দেখলাম কেউ মাথা ব্যথা হচ্ছিল। তো আমরা তো একটু ক্যারা বেশি, আমার এবং ক্যারাওয়ালা কয়েকজন আমরা আছি না, নাট্য ব্যক্তিত্ব আছি, তারা সবার কাছে ভালো থাকতে পারি না। আমরা একটু কোনো কিছু দেখলে আমরা বলে ফেলি, এর মধ্যে প্রতিবাদী একটা মানসিকতা থাকে। প্রতিবাদী নয়, প্রতিবাদী বলবেন না যে আমি ওদেরকে প্রতিবাদ বলছি না, জাস্ট চোখে আঙ্গুল দিয়ে দেখানো, চোখে আঙ্গুল দাদা, বাস। মনোজ মিত্রের চোখে আঙ্গুল দাদা, বাস। যে আমি একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে এখানে একটু ভুল হচ্ছে, কিন্তু অনেকে সেটাকে ইগুতে নিয়ে নিলে কিছু করার নেই। জাস্ট কয়েকটা বিষয় বলবো যে বিশ্বদেব স্মৃতি বন্ধ হয়েছিল এতদিন, পরে আছে কি হবে এটা নিয়ে ভাবনা চিন্তা কি হচ্ছে কোনো কিছুই জানি না। তো হঠাৎ করে আমার একদিন সেই ক্যারায় করলো, তো আমি বসে আছি, আমি মেলাঘর পড়াতে গেছি, মেলাঘরে একটা আছে সেখানে পড়াতে গেছি, পড়াতে গিয়ে দেখা হলো বুবাইয়ের সাথে। বুবাই কি হলো, বুবাই যে সুব্রত চক্রবর্তী, তো মেলাঘরে কি হলো, বিশ্বদেব স্মৃতিটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি তো উত্তম বাবুর সাথে কথা বলেছি, উনি তো জন্য ম্যান পাওয়ারের জন্য করতে পারছেন না বলছে, চলো এখন আবার কল করি। তো আমরা আবার কল করলাম, আমি ফোন করে বললাম যে কি করছে না, বলছে আমাদের দ্বারা সম্ভব না, আমাদের ম্যান পাওয়ার নেই, আমরা করতে পারছি না, কিছু না কিছু একটা করার তো গেলে ভালো হতো। আমরা বললাম যে আমাদের সহযোগিতা নেই। যদি এর 1 বছর আগে আমি ওনাকে মেসেজ করেছিলাম যে আপনার যে করিয়ে হোক স্কুল ভিত্তিক নাটক বন্ধ হয়ে গেছে, বিশ্বদেব স্মৃতি বন্ধ করবেন না, আমি মেসেজ করেছি, এই মেসেজটা দেখাতেও পারবো এখন। 1 বছর আগে আমি মেসেজ করে দিয়েছিলাম যে বন্ধ করবেন না, তো উনি কোনো রিপ্লাই করেননি, হয়তো বা উনিও আপসেট হয়ে গেছেন। যে আমরা বলেছি আমরা নিজে যাব, নিজে গিয়ে হেল্প করব, তো ওদিনও ফোন করে সেই কথাই বলেছি যে আমরা হেল্প করব, আমি আর বুবাই আছি, আপনার কি লাগবে বলুন, আমরা ফান্ডিং থেকে শুরু করে আমরা নিজে থেকে আপনার এই দলকে এই নাটক চালিয়ে যাওয়ার চেষ্টা করব। তো উনি তবুও একটু ভয় পাচ্ছিলেন, তো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা যাই, একটু চেষ্টা করি, যদি সফলতা কিছু আসে, বিশ্বদেব নামটা টিকে থাকলে হবে। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি বলো। আপনি কিন্তু খুব রেগে যান, আপনি কিন্তু চুপ থাকবেন। তো উত্তম বাবা হাসলেন এবং বললেন যে হ্যাঁ বুঝেছি, ওনার কথাবার্তা এমনই, হ্যাঁ বুঝেছি, আপনি অনেক কিছু জানেন, দাঁড়ান ঠিক আছে, করেন কি করবেন করেন। তো এইভাবে উনি বললেন। তো আমি বললাম ঠিক আছে, চুপ থাকেন। তো কইছি, এরপরে বুবাই আমাদের পার্থ মজুমদার স্যারকে ফোন করলেন, এবং এই থেকে একটা আলোড়ন সৃষ্টি হলো যে বিশ্বদেব স্মৃতি হওয়া দরকার। এরপর দেখলাম ক্রমে বিভিন্ন ধন্যবাদ জানাই আগরতলার বিভিন্ন নাট্য ব্যক্তিত্বরা যারা এটাকে সিরিয়াসলি নিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করে এবং এটাকে গুরুত্ব দিয়ে, এবং তথ্য সংস্কৃতি দপ্তরকে তো অবশ্যই, এবং আমাদের ত্রিপুরার যে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের যে সরকার এবং বা দপ্তরকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো যে এটাকে প্রাধান্য দিয়ে প্রত্যেক জেলা থেকে একটা করে দল আসতো, সেখানে প্রত্যেক জেলাতে 10টা করে দল তৈরি করে দিয়েছে। কিছু জেলার মধ্যে তো 20টার উপরে হয়ে গেছে। তার মানে একটা নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা যদি ধরি একটা জেলা যদি 20টা নাট্য দল আসে, মানে 8 জন করে হোক, তাহলে কয়জন হয়ে যায়। নাটক আসবে না মানে আমাদের যদি সঠিক প্রচেষ্টা থাকে, নাটক হবে, নাটক বন্ধ হবে না। তবে আমরা যতটুকু দেখেছি এই সরকার মানে বিগত বছরগুলোতে যা করা যাচ্ছে, যেমন আমরা রাজ্যভিত্তিক নাট্য উৎসব করছে, রাজ্যভিত্তিক যাত্রা উৎসব করছে, এখন যারা বিশ্বদেব স্মৃতি নাট্য প্রতিযোগিতা সবগুলো সাকসেস, গ্র্যান্ড সাকসেস। এবং বিজ্ঞান প্রতিযোগিতা, বিজ্ঞান নাটকের প্রতিযোগিতা হচ্ছে। এই যে জেলা ভিত্তিক বা আমাদের যে পুরো যে নাট্য উৎসবটা যে হলো,
অল ত্রিপুরা বেস যে একটা নাট্যোৎসবটা হলো, এটা কতটুকু গ্র্যান্ড সাকসেস পেয়েছে, খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর আয়োজন, অস্বাভাবিক সত্যি বলতে গেলে। এখন সত্যিকারের নাট্যচর্চা হচ্ছে, প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে। আমাদের এখানে উদয়পুরও নতুন টাউন হল তৈরি হচ্ছে। আপনি হয়তো বা যাওয়ার সময় কোনোদিন সুযোগ হলে, আজকে যদি সুযোগ হয় দেখাবো, সেখানে যে পুরনো টাউন হলটা ভেঙে সেখানে নতুন কিছু করার চেষ্টা চলছে। এবং অবশ্যই আমি বলবো যে আগের যে হলটার যে রেটটা ছিল, সেই রেটটাকে যদি সেম রাখে তাহলে উদয়পুরে নাট্যচর্চা বন্ধ হবে না। কারণ আমাদের একটা নাটক তৈরি করে সেটাকে 7,000 টাকা বা 3,000 টাকা 5,000 টাকা ভাড়া দিয়ে কোনো হল নিয়ে আমরা নাট্য উৎসব করে আমরা পোষাতে পারবো না। এমনি তো যারা নাটক করে আলাদা একটা খরচা থাকে, এছাড়া এত কিছু ম্যানেজ করে এসে নাটক করা, এরপর যদি আবার আর্থিক বোঝা থাকে তাহলে অসুবিধা হয়ে যায় বিশাল। অবশ্যই আমি এটা বলবো না যে কোনো রকমের যে মিউনিসিপ্যালিটি থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না, হ্যাঁ, আমাদেরকে আমাদের চেয়ারপারসন স্যার হেল্প করছেন না, বা কোনো ইয়েতেই বলবো যে হেল্প করে না এমন নয়। কিন্তু ব্যাপারটা হলো কি, দুটো জিনিস আলাদা থাকে, গান বাজনা, নাচ, আর্ট, নাটক আলাদা থাকে। আমাদের একটা নাটক মঞ্চস্থ করার আগে 5 থেকে 6 বার অন্তত মঞ্চের মধ্যে এটাকে রিহার্সাল করতে লাগে। কিন্তু এই মঞ্চটা তো আমরা বানিয়ে করতে পারবো না, এটা আমাদেরকে ওইগুলি ব্যবহার করতে লাগবে। ওইগুলি ব্যবহার করতে গেলে আমাদের সেই একেবারে হাই ক্লাস যে অডিটোরিয়ামগুলো, যেগুলো আমাদের রাজস্বীর মতো হাই ক্লাস অডিটোরিয়াম, এগুলির মধ্যে বেশি দিন কিন্তু আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ এগুলির মধ্যে যন্ত্রপাতিগুলি যেগুলি আছে, একটাও নষ্ট হলে কিন্তু আমাদের সম্পত্তি নষ্ট হবে। একটা বাচ্চা গিয়ে হঠাৎ করে একটা কিছু ধাক্কা দিয়ে ফেলে দিল, নষ্ট হবে। আমাদের ওই যে টাউন হল ভিত্তিক যে, এটা আমাদের জন্য সঠিক যে আমরা অন্তত এখানে রিহার্সালও করতে পারি, সেখানে আমরা কম রেটে নাট্যশোটাকে এবং নাটকটাকেও চালিয়ে যেতে পারি। আমি বলবো যে প্রত্যেক রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বা প্রত্যেকটা শহরে শহরে এরকম কয়েকগুলো অডিটোরিয়াম যেগুলি স্বল্প খরচে নাট্য ব্যক্তিত্বরা ইউজ করতে পারে, সেটা যদি একটু পাওয়া যেত তাহলে অনেক অনেক ভালো হয় নাট্য আলোচনা। একটা সুন্দর স্পেস, যেখানে একটা স্টেজ থাকবে আর দর্শক আসন থাকবে, এটা ওনারা নাট্য দলগুলো এভাবে ব্যবহার করতে। অধিক কিছু দরকার নেই, এই এসি টেসি দরকার নেই। আমরা ফ্যানের নিচে নাটক দেখে অভ্যস্ত, আমরা ফ্যানের নিচে নাটক করে অভ্যস্ত, করেও অভ্যস্ত। হ্যাঁ, একটা স্পিকার, দুদিকে দুটো স্পিকার, উপরে ফ্যান, নিচে দর্শক আসন বসার জন্য সোফা লাগবে না, সোফা লাগবে না, একটা প্লেন দিয়ে দিন, প্লাস্টিকের দিয়েও একটা ছোট্ট যদি হল, যেটা টাউন হল আমরা দেখে অভ্যস্ত সবাই, এরকম টাউন হলেই আমরা নাট্য চর্চার জন্য। অর্থাৎ আমাদের নাটকটা উপস্থাপন করার জন্য একটা মঞ্চ থাকলে, আর সামনে দর্শক আসন থাকলে। হ্যাঁ, এখন আপনার কাছে জানবো, আপনি নিজে একজন তরুণী বলবো, তরুণী, এটা শুধু ইয়েতে পেকেছে, মানে সময়ের ভারে আর পরিস্থিতির উপর একটু টেনশনে অনেক চাপ যায়, তো চাপে হয়েছে, একদম ইয়ং, আপনার থেকে অনেক ছোট। এবং যারা নতুন করে নাটকে আসার জন্য আছে বা আসার ইচ্ছে প্রকাশ করছে, ওনাদের জন্য যদি কিছু বার্তা দেন আপনি। যারা আসতে চাও, আগে সিদ্ধান্ত নাও আসবে কিনা। আসার পরে যদি মনে করো যে তোমার ফেলিউরটা অন্যের উপরে চাপিয়ে দিয়ে তুমি পালিয়ে যাবে, তার থেকে অনেক বেটার না আসা। তুমি এলে নাটকটাকে নাটকের মতন করেই গ্রহণ করতে হবে। নাটকের রিহার্সাল টাইমকে তোমার পড়ার টাইম হিসেবেই গ্রহণ করতে লাগবে। তুমি নিজের, আমি 3টে অপশন বলছি, আমি সবসময় এই 3টে অপশন আমি বলে থাকি। প্রথম এডুকেশন, ফার্স্ট এডুকেশন, এরপর প্রফেশন, এরপর এর যে পরে আসে যেটাকে আমরা বলি সেটাকে প্যাশন, যেটাকে বলি প্যাশন। এবার কারো যদি প্যাশন যদি প্রফেশন হয়ে যায়, এতে আপত্তি নেই, এটা ভালো, সে আরো কাজে আনন্দ পাবে। কিন্তু সবকিছুর পেছনে এডুকেশন লাগবে। কিন্তু এই এডুকেশন করতে গিয়ে তুমি যদি বলো যে না, আমি নাটক করতে গেলে এডুকেশন হ্যাম্পার হয়, তাহলে সবচেয়ে বড়, তাহলে তুমি না আলে ভালো। আমি তোমাকে কিছু বলবো না, তুমি বলবো যে তুমি এইসব। এই নিয়ে একটা কথা বলবো, আপনার কি অভিমত, যারা নাটক করে, নাটক কি পড়াশোনায় কোনো ক্ষতি করে কিনা? না, একদমই না, আরো উৎসাহ প্রদান করে। আমার ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, আমার দলের মধ্যে যে মিউজিক দিত যে আমার মেয়ের মতো বিপাশা চক্রবর্তী, অল ত্রিপুরার মধ্যে বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে পরীক্ষা দিয়েছিল, অল ত্রিপুরার মধ্যে ফার্স্ট হয়েছে, সব বিভাগে হয়েছিল,
ওই ইয়ারটা এখন খেয়াল করছে না, সম্ভবত এখন তো 2025 21 বা 20 বা 21 সময়কাল অল ত্রিপুরাতে স্ট্যান্ড করেছিল এবং ইয়ে হয়েছিল, ফার্স্ট হয়েছিল 21 বা 22 তো সেটা যদি হতে পারে, আমার স্টুডেন্ট দেবাদ্রিতা ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছে, এবং শুভঙ্কর ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছে। ওরা একজন বিশ্বদেবের মধ্যে, এখানে বিশ্বদেবের যতগুলি ট্রফি আছে তাদের অবদান অনস্বীকার্য। মেলাঘর চলে যায়, দিশা পড়াশোনা করছে, দিশা পুরো ভারতবর্ষের মধ্যে এখন সুনামধন্য। কি করে হচ্ছে? সবাই ভালো পড়াশোনা হবে, পড়াশোনার মধ্যে নাটকের কোনো সম্পর্ক নেই। যারা এই কথা বলে তারা বাহানাবাজি করছে, ও দুটোটার মধ্যে কোনোটাই সফল হবে না, না নাটকে না পড়াশোনা। আমরা যখন একটা নাট্যদল চালাই, আমরা দেখেছি যারা আসলে নাটক নিয়ে জড়িত থাকে তাদের চিন্তা ভাবনার প্রসারটা আরো বেড়ে যায়। হ্যাঁ, তারা পৃথিবীটাকে, বাস্তবটাকে বুঝে। অর্থাৎ এই ক্ষেত্রে আরো সহযোগিতা আমি মনে করি। আমার দুজন ছেলে আছে যারা কমার্সে, তারা একজন মাস্টার ডিগ্রি করা আর একজন গ্রাজুয়েট, ওরা চাকরিও করছে, ইয়েও করছে। একজন বেশিরভাগই কোনো না কোনো প্রফেশনে আছে, ভালো পড়াশোনা করে, কিন্তু তার সঙ্গে তো নাটকের কোনো, এখনো তারা নাটকের সাথে জড়িত আছে। যারা নাটক করতে চায় তারা এসব বাহানা দেবে না। যে বাহানাটা দেবে তাকে আর কোনোদিন নাটকে আসতেই মানা করে দেবেন, কারণ সে পরিবেশ নষ্ট করবে। সে নিজে যেমন করবে না, অন্যদেরকে মধ্যেও ভুল ঢোকাবে। এর থেকে আমি বলবো যারা নতুন প্রজন্ম আসছো, আগে ভেবে চিনতে এসো। নাটক থেকে কিছু পাও বা না পাও, একটা জিনিস পাবে, সেটা হলো যে সম্মান পাবে। অর্থনৈতিকভাবে আমি বলবো না যে তুমি এখানে সুদৃঢ় হবে, আমি বলবো না যে তুমি তোমার পারিবারিক পরিস্থিতি বদলে যাবে, কিন্তু তোমার মানসিক পরিস্থিতি বদলে যাবে এবং খুব ম্যাচিউরড হয়ে যাবে। উনি এই কথাগুলো বলতে বলতে আমি বলছি, উনি কিছুক্ষণ আগে ওনার নিজের বাবার কথাও বলেছিলেন। এত কিছুর মাঝেও উনি সুদৃঢ়ভাবে ওনার কথাগুলো বলে যাচ্ছেন। এটাই একমাত্র, এটাই সম্ভব একজন নাট্য ব্যক্তিত্ব হওয়া। একদম, নাট্য ব্যক্তিত্ব আমাদেরকে এই সুদৃঢ় মানসিকতা তৈরি করে। আমাদের সামনে উদাহরণ হিসাবে আছেন উনি। এইভাবেই চালিয়ে যাবেন এবং আমাদের যত তরুণ প্রজন্ম আছে ওনাদেরকে এভাবে উৎসাহ দিয়ে যাবেন। এখন আপনার কাছে জানতে চাইবো, আপনি তো অনেকজনের সঙ্গে কাজ করেছেন, বা আপনার দেখা কতগুলো ভালো নাটক অন্যদেরও হতে পারে, বা মানে কোনো একটা অভিনয় বা নাটকের কোনো একটা অংশ যেটা আপনার কাছে খুব ভালো লেগেছে, বা বর্তমান প্রজন্মের কিছু নাটক যেগুলো নাটক আপনাকে খুব ভাবায়? এখন নাটকের কোয়ালিটি পাল্টেছে, নাটকের মধ্যে আধুনিকতা এসছে, নাটকের ভিতরে টেকনোলজি ব্যবহার হচ্ছে। এখন নাটক আর খারাপ হয় না, আর যেগুলি খারাপ হয় সেগুলো আগে থেকে প্র্যাকটিস করা খুব কম থাকে। কোনো কারণে হয়তো বা সেটা হতে পারে, অথবা প্র্যাকটিসের অভাব। আর বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি যে প্রত্যেক বৎসরে ছেলে মেয়েরা 4 থেকে 5 বার বা 6 বার পরীক্ষাতে বসতে হচ্ছে। ছেলেমেয়েরা মানে কনফিউজড হয়ে যায় যে অ্যাকচুয়ালি আমরা পড়বো না কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকবো। এটা সত্য যে প্রেশার থাকে, একটু তো থাকে, পড়াশোনার প্রেশার তো একটু থাকে, কিন্তু এরপরও অনেকে আমি দেখেছি সে পড়াশোনার মাঝখানেও অনেক কিছু করে যাচ্ছে, অনেক অনেক জায়গাতে ভালোভাবে অভিনয় করে। গতকালকে আমি শুধু ফেসবুকে পোস্ট পাচ্ছি, সেখান থেকে একজন ছেলে ফার্স্ট হয়েছে, যে একজন মেয়ে সেকেন্ড হয়েছে, একজন মেয়ে ফার্স্ট হয়েছে, একজন ছেলে ফার্স্ট হয়েছে, ওই নাটকটা বেস্ট হয়েছে, সবকিছু বেস্ট হয়েছে। অবশ্যই সেগুলি কম্পেয়ার করার মতো নাটক ছিল, সবগুলোই ভালো নাটক ছিল। এখন সবগুলি নাটকই ভালো হচ্ছে। আগরতলাতে প্রতিনিয়ত নাট্য চর্চা হচ্ছে। উদয়পুরে প্রচেষ্টা হয়েছিল 18তে, আমরা 23-এ আমরা প্রচেষ্টা করেছিলাম, যে কারণে একটা সম্বর্ধনা আগরতলাতে ছিল, সেখানে গিয়ে পৌঁছাতে আমার দেরি হয়েছিল। সম্মিলিত নাট্য প্রয়াস করা, আগরতলাতে সম্মিলিত নাট্য প্রয়াসের প্রতিটা নাটক ভালো হচ্ছে, প্রতিটা নাটক দর্শক দেখছে গিয়ে। নাটক এখন ভালো হচ্ছে, নাটক ভালো হচ্ছে, কিন্তু আমরা যেখানে, যদি আমি কারোর নাম বলি, নাম বলে যদি বলতে হয় যে না ওর নাটকটা ভালো, ওর নাটকটা ভালো, ওর নাটকটা ভালো, তবে সম্প্রতি সবগুলি নাটকই ভালো হচ্ছে। এর গুণমান আমরা বিগত দিনে যে আমাদের যে নাট্য উৎসব হয়েছিল, সেই নাট্য উৎসবে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যে নাট্য উৎসব হয়েছিল, কতিপয় একটা দুটো প্রবলেম ছাড়া, ফল্ট ছাড়া বাকি সবগুলি নাটক ভালো হয়েছে। অর্থাৎ সবাই নাটক নিয়ে ভাবছে, সবাই নাটক নিয়ে ভাবছে,
সেখানে সেটা ভালো হয়েছে বলে দিলে আরেকজন বলবে যে ওটা আমারটা বুঝি ভালো হয়নি। তো আর সবগুলি নাটক আমার দেখা হয় না, সে কারণে আমি বলবো না যে ওই নাটকটা ভালো, ওই নাটকটা ভালো। কিন্তু আমি অবশ্যই বলবো যে ধর্মনগর নাটক হচ্ছে বেশ ভালো এখন নাট্যচর্চা, সেখানেও সম্মিলিত নাট্য প্রয়াস হচ্ছে। আমরাও যদি সিপাহীজলা বা সিপাহীজলাতেও যদিও দলের সংখ্যা কম, আমরা উদয়পুরে আছি, অবিভক্ত সাউথ নিয়ে যদি আমরা একটা যদি ইয়ে করতে পারি, যে একটা সম্মিলিত নাট্য প্রয়াস যদি করতে পারি অবিভক্ত সাউথ নিয়ে, তাহলে হয়তো বা সেটা আমাদের কাছে উপকার পাবে। তার জন্য আমি ধর্মনগরে দেখেছি যে সেখানকার যে এমএলএ তথা বিশ্ববন্ধু নিজে মঞ্চে উঠে নাটকে উৎসাহ করছিলেন এবং আমরা প্রতিনিয়ত দেখছি উনাকে, মানে প্রায় অনুষ্ঠানে আমরা দেখি। এটা কিন্তু একটা আমাদের যারা নাট্যকর্মীর জন্য একটা আলাদা উৎসাহের ব্যাপার। একদম আমাদের এখানেও কিন্তু নাট্য ব্যক্তিত্ব তথা এমএলএ আছেন, আমি নাম নাই বললাম, আমরা উনিও যদি নেমে এসে যদি বলে যে হ্যাঁ আমরা আছি কর, তাহলে আমরাও করব, আমরাও জিতবো, আমরা সব পুরো ত্রিপুরার মধ্যে নাট্য চর্চার একটা আন্দোলন শুরু হয়ে যাবে। তাহলে এটাই আমরা চাইবো। আমরা দক্ষিণ ত্রিপুরাতে আছি, ওনারা গুমতি জেলায় আছেন, আমরা অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় আমরা এরকম একটা নাট্য আন্দোলন শুরু করব। আশা করি এটা একসময় বাস্তবের রূপ দেবে। এখন প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি আমরা। আপনি অনেক দিন যাবত নাটক নিয়ে কাজ করছেন, অনেক নাটক লিখেছেন। ভবিষ্যতে নাটক নিয়ে কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? ভবিষ্যতের পরিকল্পনা সেটাই যে নাটকটাকে একটু ডিজিটালাইজেশন করা। আমরা ওই একটা কথা আসে যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর নাটক ফেসবুকে বা ইয়েতে পাই আমরা। ওনাদের নাটকগুলো কিন্তু সিনেমার কোয়ালিটি কি আমি জানি না, বাট তাদের নাটকগুলোর মধ্যে কমেডি বলো, অশ্লীলতা তো থাকেই না, উপরন্তু একটু কমেডি থাকে বা একটু ইমোশনাল টাচ আপ থাকে, বাট পুরো বাংলাদেশ কিন্তু সেগুলিকে দেখছে, তথা পুরো বিশ্বব্যাপী কিন্তু সেগুলি ছড়িয়ে পড়ছে। আমরাও দেখছি, আমরা বাঙালিরা যারা আছে তারা তো প্রচন্ড ভাবে দেখি। তো আমরা কি আমাদের যেমন করছে আমাদের, আমি যদি বলি আমাদের আগরতলাতে সঞ্জয় স্যার কিন্তু মাঝে মধ্যে আমি দেখি যে কিছু প্রোডাকশন শর্ট ফিল্ম ছাড়েন এবং কোয়ালিটিও বেশ ভালো হয়। তাহলে সেগুলিকে আমরা যদি এরকম ভাবে আমরা যদি সবাই যদি ওই যে অশ্লীলতাটাকে বর্জন করে, মানে ওই যে হচ্ছে না যে রাস্তায় নাচা বা মানে অশ্লীল ড্রেস পরে নাচা বা অশ্লীল আচরণ করে পয়সা ইনকাম করা বা ফেসবুকে হওয়ার থেকে, ভাইরাল হওয়ার থেকে, আমার মনে হয় আমরা একটু কন্টেন্ট বেস এবং আমরা খুব ভালো স্টোরি নিয়ে আমরা যদি নাটকটা করতে পারি, হয়তো 10 জনে 1 জন তো সফলতা পাবে। আর সাপোর্ট করতে লাগবে, সত্য কথা যেটা, যে একজনের যখন একটা নাটক করছে তখন অন্যান্য দল সেটা বললে হবে না, এটার মধ্যে এটা ফল ছিল, এটা তো ফল, আর ফল তো তোমারও থাকবে, আমারও থাকবে, সবার থাকবে ফল। তুমি ফলটা না চিন্তা করে এটা চিন্তা করো যে আমি তাকে যদি উৎসাহ দিই, আমি তাকে যদি সমর্থন করি, একদিন তার সমর্থনও আমি একদিন উপরে উঠবো। এক হাতে হাতে ধরে এগিয়ে আমরা কোনো মানুষের পুরোপুরি সমৃদ্ধ নয়, না, কেউই না। সুতরাং আমরা আমাদের যেগুলো ফল বলেন বা যাই বলে, আমরা একে যদি আবারকে ধরিয়ে দিই বা এগুলো ঠিক করার মাধ্যমটা বলে দিই, তাহলে আমরা একজনের সাথে আরেকজন আরো এখানে নেগেটিভ চর্চা না করে, আমার মনে হয় নেগেটিভ আলোচনা না করে একটা কনস্ট্রাকটিভ আলোচনা যদি আমরা করি, তাহলে এটা ভবিষ্যতের জন্য ভালো হবে এবং ডিজিটালাইজেশন খুব দরকার। এখন মানে ছড়াবে তাড়াতাড়ি। এখন একজন সবজি বিক্রেতার কাছে যদি স্ক্যানার থাকতে পারে, আমাদের দেখবে না, আমাদের ভালো কন্টেন্ট করে একটা নাটক দেখবে না? অবশ্যই দেখবে। আমাদের শুধু স্টোরি এবং কন্টেন্টটাকে সঠিক রেখে এগিয়ে যেতে হবে। অর্থাৎ উনি ওনার ভবিষ্যতের পরিকল্পনা আমাদের জানিয়েছেন। ওনার কথার মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি। আমরা সবাই উৎসাহিত হব ওনার কথাগুলোকে পাথেয় করে। আমরা নতুন প্রজন্ম যারা আছি তারা উৎসাহী, নতুন উদ্যমে আমরা আসবো, নাটকে যোগদান করব। নাটকের জয় হোক, এটাই আশা রাখছি।
আবারও ধন্যবাদ জানাবো সুব্রত চক্রবর্তী মহোদয়কে। ধন্যবাদ। আপনি আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং আপনার দলকেও অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। ধন্যবাদ।